আপনি কি সত্যিই আপনার জমির মালিক, নাকি শুধু একটি কাগজ আপনার হাতে আছে, যার প্রকৃত মালিকানা অন্য কারো নামে? বাংলাদেশে হাজার হাজার মামলা শুধু একটি প্রশ্নকে কেন্দ্র করে, তা হলো আসল মালিক কে? অনেকে মনে করেন জমির দলিল থাকলেই তিনি জমির মালিক। আবার কেউ বলেন যার নামে খতিয়ান সেই প্রকৃত মালিক। কেউ বলেন দখল যার, জমি তার। কিন্তু আইন আসলে কি বলে? একজন মানুষ 25 বছর ধরে জমিতে বসবাস করছেন, বাড়ি করেছেন, বিদ্যুৎ সংযোগ নিয়েছেন, কিন্তু হঠাৎ একদিন আরেকজন এসে দাবি করলেন এই জমির মালিক আমি। তখন প্রশ্ন ওঠে, মালিকানা কাকে বলে? দলিল, খতিয়ান, দখল, নাকি আদালতের ডিক্রি? আসসালামু আলাইকুম। স্বাগতম লিগ্যাল টক্স ভিডিওতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করব জমির মালিকানা বলতে আইন কি বোঝায়, দলিল, খতিয়ান, নামজারি, দখল, এগুলোর আসল গুরুত্ব কি, কখন মালিক হয়েও আপনি আইনি ঝুঁকিতে থাকতে পারেন, আবার কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জমি আসলেই আপনার কি না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জমির মালিকানা বলতে আইন কি বোঝায়? ১. জমির মালিকানা সাধারণ ধারণা। জমির মালিকানা বলতে আমরা সাধারণত বুঝি একটি নির্দিষ্ট জমির ওপর আইনগত অধিকার। কিন্তু এখানে অধিকার শব্দটি শুধু কাগজে কলমে মালিক হওয়া নয়। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ, ব্যবহার, ভোগ, দখল, হস্তান্তর এবং আইনগত সুরক্ষা পাওয়ার ক্ষমতা। আইনের ভাষায় মালিকানা মানে হচ্ছে একজন ব্যক্তি কোনো সম্পত্তির ওপর পূর্ণ, বৈধ এবং স্বীকৃত নিয়ন্ত্রণ ও উপভোগের অধিকার। অর্থাৎ তিনি সেই জমি ব্যবহার করতে পারবেন, ফসল ফলাতে পারবেন, ভাড়া দিতে পারবেন, বিক্রি করতে পারবেন বা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করতে পারবেন। তবে সবকিছুই আইনসিদ্ধ উপায়ে। তবে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, কেবল দখল থাকলেই মালিকানা প্রমাণ হয় না। মালিকানা প্রমাণের জন্য প্রয়োজন বৈধ দলিল, রেজিস্ট্রেশন, খতিয়ান, পর্চা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র। আদালতে কোনো বিরোধ সৃষ্টি হলে এই সব কাগজপত্রই মালিকানা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে জমির মালিকানা সম্পর্কিত মূল আইনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, যা দলিল রেজিস্ট্রেশনের বিধান দেয়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, যা সম্পত্তি হস্তান্তরের নিয়ম নির্ধারণ করে, লিমিটেশন অ্যাক্ট 1908, যা নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি উত্থাপনের সীমা নির্ধারণ করে, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950, যা ভূমি সংস্কার ও মালিকানার কাঠামো নির্ধারণ করে। সুতরাং জমির মালিকানা শুধু একটি সামাজিক পরিচয় নয়, এটি একটি আইনগত অবস্থান, যা যথাযথ নথি ও আইনের মাধ্যমে সুরক্ষিত থাকে। ২. দলিল কি জমির মালিকানা প্রমাণ করে? অনেকেই মনে করেন আমার কাছে রেজিস্ট্রি দলিল আছে, অর্থাৎ জমি পুরোপুরি আমার। কিন্তু আইনগত দৃষ্টিতে বিষয়টি এত সরল নয়। দলিল, সেল ডিড বা অন্যান্য রেজিস্ট্রি দলিল মূলত একটি লেনদেনের প্রমাণ, যেখানে উল্লেখ থাকে যে জমি হস্তান্তর হয়েছে। তবে দলিল একা মালিকানা সৃষ্টি করে না, এটি মালিকানা হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। আইনে বলা আছে জমির প্রকৃত মালিকানা নির্ধারণে শুধু দলিল নয়, বরং অন্যান্য প্রমাণও বিবেচনা করা হয়, যেমন দখল, খতিয়ান, কর পরিশোধের রসিদ এবং বিক্রেতার মালিকানার বৈধতা। যদি বিক্রেতা নিজে প্রকৃত মালিক না হন, তবে তার কাছ থেকে কেনা দলিল বৈধ হলেও মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ দলিল থাকলেই সব সময় জমির চূড়ান্ত মালিকানা নিশ্চিত হয় না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলিল অবশ্যই একটি শক্তিশালী প্রমাণ, কিন্তু এটি একমাত্র প্রমাণ নয়। আদালত সবসময় কাগজপত্রের পাশাপাশি বাস্তব অবস্থান ও অন্যান্য দলিল যাচাই করে সিদ্ধান্ত দেয়। তাই শুধু দলিলের উপর ভরসা না করে খতিয়ান ও রেকর্ড যাচাই করা উচিত। দলিল গুরুত্বপূর্ণ, কিন্তু এটি একাই মালিকানা নির্ধারণ করে না। আইন অনুযায়ী মালিকানা প্রমাণের একাধিক বিষয় বিবেচনা করা হয়। তাই জমি কেনার আগে সব কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি। ৩. খতিয়ান, রেকর্ড অব রাইটস এর ভূমিকা। খতিয়ান হলো সরকারের তৈরি একটি সরকারি রেকর্ড, যেখানে জমির মালিকানা, দাগ, খতিয়ান নম্বর, ভূমির পরিমাণ এবং মালিকের নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এটি জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়, তবে এককভাবে চূড়ান্ত মালিকানা নির্ধারণের দলিল নয়। বাংলাদেশে জমির রেকর্ড ব্যবস্থায় বিভিন্ন ধরনের খতিয়ান রয়েছে, যেমন সিএস, ক্যাডাস্ট্রাল সার্ভে; এসএ, স্টেট অ্যাকুইজিশন; আরএস, রিভিশনাল সার্ভে এবং বিএস, বাংলাদেশ সার্ভে খতিয়ান।
প্রতিটি খতিয়ান নির্দিষ্ট সময় ও জরিপের ভিত্তিতে প্রস্তুত করা হয় এবং ভূমির তথ্য আপডেট করার জন্য ব্যবহৃত হয়। আইনগত দৃষ্টিকোণ থেকে খতিয়ান মালিকানার প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য, তবে এটি চূড়ান্ত প্রমাণ নয়। আদালত বহু রায়ে বলেছেন যে খতিয়ান হলো প্রিজাম্পটিভ এভিডেন্স, অর্থাৎ এটি মালিকানার একটি ধারণা দেয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হলে অন্যান্য দলিল, দখল, দলিলের ধারাবাহিকতা এবং সাক্ষ্য প্রমাণ যাচাই করতে হয়। সুতরাং বলা যায় খতিয়ান গুরুত্বপূর্ণ দলিল, ভূমির রেকর্ড বোঝার জন্য অপরিহার্য, কিন্তু এককভাবে এটি সম্পূর্ণ মালিকানা প্রতিষ্ঠা করতে পারে না। মালিকানা নির্ধারণে খতিয়ানের পাশাপাশি দলিল, দখল ও আইনি প্রমাণের সমন্বিত মূল্যায়ন প্রয়োজন হয়। আইনগত জটিলতা এড়াতে ভূমি সংক্রান্ত বিষয়ে যথাযথ দলিল ও রেকর্ড যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. দখল বা পজেশন কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের জমি সংক্রান্ত বিরোধ একটি বড় অংশই মূলত দখল বা পজেশন নিয়ে সৃষ্টি হয়। বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি একই জমি নিয়ে একাধিক ব্যক্তি বা পক্ষ মালিকানার দাবি করেন। তখন প্রশ্ন ওঠে, প্রকৃত মালিক কে এবং জমির ওপর কার অধিকার বেশি শক্তিশালী? এই ধরনের পরিস্থিতিতে আইনের একটি পরিচিত নীতি প্রায়ই উল্লেখ করা হয়, পজেশন ইজ 9 পয়েন্টস অব দ্য ল। এই নীতির মূল বক্তব্য হলো, কোনো সম্পত্তির ওপর বাস্তব দখল একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো জমি প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে এবং নিজ অধিকার দাবি করে ভোগ দখল করে থাকেন, তাহলে সেই দখল আদালতের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় কাগজপত্রের পাশাপাশি বাস্তব দখলও বিচারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখানে একটি বিষয় স্পষ্টভাবে বুঝে রাখা প্রয়োজন, শুধুমাত্র দখল থাকলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে জমির মালিক হয়ে যায় না। জমির প্রকৃত মালিকানা নির্ধারণের ক্ষেত্রে দলিল, রেকর্ড, খতিয়ান, পর্চা এবং কর পরিশোধের তথ্য, সাক্ষ্য প্রমাণ সহ বিভিন্ন বিষয় আদালত বিবেচনা করে থাকেন। দখল সেই প্রমাণগুলোর একটি অংশ মাত্র। অনেক সময় দেখা যায় কেউ দীর্ঘদিন ধরে জমি ব্যবহার করছে, কিন্তু তার বৈধ কাগজপত্র নেই। আবার অন্যদিকে কারো কাছে বৈধ দলিল আছে, কিন্তু তিনি বাস্তবে জমির দখলে নেই। এই ধরনের জটিল পরিস্থিতিতে আদালত পুরো ঘটনার প্রেক্ষাপট, প্রমাণ এবং প্রযোজ্য আইন বিশ্লেষণ করে সিদ্ধান্ত প্রদান করে। সুতরাং বলা যায় দখল একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এটি একমাত্র বা চূড়ান্ত নির্ধারক নয়। প্রতিটি মামলার বাস্তবতা ও প্রমাণ ভিন্ন হতে পারে, তাই শেষ পর্যন্ত আদালতই সংশ্লিষ্ট প্রমাণ ও আইনের আলোকে ন্যায্য সিদ্ধান্ত প্রদান করে থাকেন। 5. নামজারি বা মিউটেশন কি মালিকানা দেয়? নামজারি মূলত একটি প্রশাসনিক প্রক্রিয়া, যার মাধ্যমে ভূমির রেকর্ডে নতুন মালিক বা দখলদারের নাম অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত কোনো ব্যক্তি জমি ক্রয় করলে, উত্তরাধিকার সূত্রে জমি পেলে বা কোনো বৈধ উপায়ে জমির মালিকানা দাবি করলে সেই দাবির ভিত্তিতে সংশ্লিষ্ট ভূমি অফিসে আবেদন করে নামজারি করতে হয়। নামজারির প্রধান উদ্দেশ্য হল সরকারি ভূমি রেকর্ড হালনাগাদ রাখা এবং জমির উপর ধার্য করা ভূমি উন্নয়ন কর সঠিক ব্যক্তির কাছ থেকে আদায় করা। অর্থাৎ নামজারি করার মাধ্যমে সরকার জানতে পারে যে নির্দিষ্ট জমির বর্তমান ভোগ দখলকারী বা দাবিদার কে, যাতে তার কাছ থেকে নিয়ম অনুযায়ী খাজনা বা ভূমি উন্নয়ন কর আদায় করা যায়। এই কারণে নামজারিকে মূলত একটি প্রশাসনিক বা রাজস্ব সংক্রান্ত কার্যক্রম হিসাবে বিবেচনা করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বুঝে রাখা প্রয়োজন, নামজারি নিজে থেকে কোনো ব্যক্তির জমির মালিকানা সৃষ্টি করে না। জমির প্রকৃত মালিকানা নির্ধারিত হয় মূল দলিল, ক্রয় বিক্রয়ের কাগজপত্র, উত্তরাধিকার আইন এবং আদালতের রায় ইত্যাদির ভিত্তিতে। নামজারি সেই মালিকানার দাবির সাথে সামঞ্জস্য রেখে শুধু সরকারি রেকর্ড সংশোধন বা আপডেট করে। সুতরাং বলা যায় নামজারি একটি সহায়ক রেকর্ড মাত্র। এটি জমির মালিকানা চূড়ান্ত বা অখণ্ড প্রমাণ হিসাবে বিবেচিত হয় না। জমির মালিকানা নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হলে কেবল নামজারি রেকর্ড দেখেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়া যায় না। তখন আদালত সংশ্লিষ্ট দলিলপত্র, প্রমাণ এবং আইনের ভিত্তিতে প্রকৃত মালিকানা নির্ধারণ করে। এই কারণে জমি সংক্রান্ত বিষয়ে নামজারি গুরুত্বপূর্ণ হলেও এটিকে কখনোই মালিকানার একমাত্র বা চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা উচিত নয়।
6. আদালতের ডিক্রি। যখন কোনো জমি নিয়ে 2 বা ততোধিক পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিষয়টি আদালতে গড়ায়, তখন সেই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করার ক্ষমতা আদালতেরই থাকে। সাধারণভাবে জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে দলিল, খতিয়ান, পর্চা, দাখিলা, নামজারি ইত্যাদি বিভিন্ন কাগজপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেক সময় দেখা যায় এসব কাগজপত্রের ভিত্তিতে পক্ষগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয় বা একই জমির ওপর একাধিক ব্যক্তির মালিকানা দাবি করেন। এমন পরিস্থিতিতে বিষয়টি আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়। আদালত তখন উভয় পক্ষের দাখিলকৃত দলিলপত্র, প্রমাণ, সাক্ষ্য এবং প্রযোজ্য আইন পর্যালোচনা করে বিষয়টি গভীরভাবে বিচার করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত যে সিদ্ধান্ত প্রদান করেন সেটিকেই ডিক্রি বা রায় বলা হয়। এই ডিক্রির মাধ্যমে আদালত নির্ধারণ করে দেন যে প্রকৃতপক্ষে ওই জমির বৈধ মালিক কে। বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় জমি সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের তুলনায় আদালতের রায় অধিক গুরুত্ব বহন করে, কারণ আদালত সকল প্রমাণ ও আইনি বিষয় বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন। ফলে পরবর্তীতে যদি কোনো প্রশ্ন বা বিরোধ দেখা দেয় তখন আদালতের সেই রায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে বিবেচিত হয়। সুতরাং সহজভাবে বলা যায়, যদি কোনো জমি নিয়ে বিরোধ দেখা দেয় এবং বিষয়টি আদালতে বিচারাধীন হয়, তাহলে আদালতের প্রদত্ত রায় শেষ পর্যন্ত সেই জমির মালিকানা নির্ধারণের চূড়ান্ত ভূমিকা পালন করে। অর্থাৎ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই নিশ্চিতভাবে নির্ধারিত হয় যে কে উক্ত জমির প্রকৃত মালিক। 7. কখন আপনি মালিক হয়েও ঝুঁকিতে থাকতে পারেন। আপনি কাগজে কলমে একটি জমির মালিক হয়েও কিছু পরিস্থিতিতে আইনি ঝুঁকিতে পড়তে পারেন। অনেক সময় মানুষ মনে করে দলিল হলেই সবকিছু নিশ্চিত হয়ে যায়, কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন। কয়েকটি সাধারণ কারণে মালিক হয়েও ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে পারে। প্রথমত, যদি বিক্রেতার টাইটেল বা মালিকানার ভিত্তি সঠিক না থাকে, অর্থাৎ যিনি আপনাকে জমি বিক্রি করেছেন তার নিজের মালিকানার কাগজপত্রে যদি কোনো ত্রুটি থাকে বা আগের কোনো মালিকানা সংক্রান্ত জটিলতা থেকে যায়, তাহলে সেই ত্রুটির প্রভাব পরবর্তীতে আপনার উপরও পড়তে পারে। তাই মালিকানা হস্তান্তরের আগে টাইটেল যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, খতিয়ান বা ভূমির রেকর্ড যদি নিয়মিত আপডেট না হয় তাহলে ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় দলিল হয়ে গেলেও সরকারি রেকর্ডে আগের মালিকের নাম থেকেই যায়। এতে পরবর্তীতে মালিকানা প্রমাণ করতে অতিরিক্ত জটিলতা তৈরি হতে পারে। তৃতীয়ত, জমি কেনার পর দীর্ঘদিন দখল না নিলে সেটাও ঝুঁকির কারণ হতে পারে। বাস্তবে জমির দখল এবং ব্যবহার অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেউ যদি দীর্ঘদিন জমিটি ব্যবহার করে বা দখলে রাখে তাহলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া জমির ওপর নিয়মিত ভূমি কর বা খাজনা প্রদান না করলে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। একইভাবে জমি সম্পর্কিত কোনো বিরোধ বা মামলা যদি বিচারাধীন অবস্থায় থাকে তাহলে সেই জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই জমি কেনার সময় শুধু দলিল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কাগজপত্র যাচাই, রেকর্ড আপডেট, নিয়মিত কর প্রদান এবং বাস্তব দখল নিশ্চিত করা, এই বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এগুলো ঠিকভাবে নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অনেক আইনি ঝুঁকি এড়ানো সম্ভব। 8. মালিকানা যাচাইয়ে করণীয়। মালিকানা যাচাই করার ক্ষেত্রে একজন সচেতন নাগরিকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। জমি ক্রয় বিক্রয় বা মালিকানা নিশ্চিত করার আগে সঠিকভাবে যাচাই না করলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই কয়েকটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করা উচিত। দলিল যাচাই। প্রথমে জমির মূল দলিল বা রেজিস্ট্রি দলিল ভালোভাবে যাচাই করতে হবে। নামজারি বা মিউটেশন। জমি ক্রয়ের পর সংশ্লিষ্ট ভূমি অফিসে নামজারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি কর পরিশোধ। জমির নিয়মিত খাজনা বা ভূমি কর পরিশোধ করা হচ্ছে কিনা তা যাচাই করা দরকার। বাস্তব দখল নিশ্চিত করা। জমির বাস্তব দখল কার কাছে আছে তা সরেজমিনে যাচাই করা উচিত। খতিয়ান মেলানো। জমির খতিয়ান যেমন সিএস, এসএ, আরএস বা বর্তমান খতিয়ান দলিলের তথ্যের সাথে মিলিয়ে দেখা প্রয়োজন। পূর্ববর্তী মালিকের চেন যাচাই। জমির মালিকানা ধারাবাহিকভাবে এক মালিক থেকে অন্য মালিকের কাছে কিভাবে হস্তান্তর হয়েছে সেই ইতিহাস বা মালিকানার চেন যাচাই করা গুরুত্বপূর্ণ। সাধারণত কমপক্ষে 25 বছর পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা দেখা উত্তম, যাতে বোঝা যায় জমির ওপর অন্য কারো দাবি আছে কিনা। এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে জমির মালিকানা যাচাই করা অনেক সহজ হয় এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি জটিলতা থেকেও নিজেকে সুরক্ষিত রাখা যায়। জমির মালিকানা মানে শুধু একটি কাগজ বা দলিল নয়,
এটি হলো দলিল, খতিয়ান, দখল, নামজারি এবং আইনি স্বীকৃতির সমন্বিত একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। তাই জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সব কাগজপত্র সঠিকভাবে যাচাই করা জরুরি। আপনি যদি মনে করেন আপনার জমি নিরাপদ, তাহলে আজই আপনার জমির কাগজপত্র ভালোভাবে যাচাই করুন।